দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন আমাদের এই আয়োজনে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই যে পরিবর্তিত পরিস্থিতিতে পালাবদল এবং সংস্কার, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস.এম. নাজির হোসেন এবং চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটু মোস্তফা নঈম আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। এই যে এখন যে পালাবদল বা যে নতুন প্রেক্ষাপটে অনেকেই সংস্কারের কথা বলছেন বা নানা জায়গায় নানা ধরনের সংস্কার বা পরিবর্তন নানা কিছু বলছেন, আপনার দৃষ্টিতে আসলে আপনার বিশ্লেষণে আসলে সেই পরিবর্তনটা সেই সংস্কারটা আসলে কেমন হওয়া উচিত? আসলে মানুষ কি বলে, যেহেতু আপনি সাংবাদিক হিসেবে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের মনোভাব জানেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি একটু পেছনে যাই। সেটা আমরা 69-এর গণ অভ্যুত্থানের পরে 71 সালে মুক্তিযুদ্ধে তখন আমি স্কুলের নিচের লেভেলে ক্লাস 6-এ পড়ি, তখন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটা পরিবর্তন হতে পারত। কিভাবে আমার রাষ্ট্রটা গঠন হবে, কিভাবে প্রশাসনিক কাঠামো, বিচার কাঠামো হবে, কিন্তু আমরা তা পারিনি। 90-তে একটা সুযোগ ছিল, তখন আমি নিজেই ছাত্রনেতা হিসেবে আমি নিজেও আন্দোলনের অংশীদার ছিলাম, তখন একটা সুযোগ ছিল, কিন্তু আমরা পারিনি। কিন্তু এখন যে পরিবর্তিত যে পরিস্থিতি, যেটা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, ওদের বক্তব্যগুলো কি? বৈষম্যটা কিসের? বৈষম্যটা কি শুধু কোটার ক্ষেত্রে? সর্বক্ষেত্রে বৈষম্য ছিল। আমাদের বিচার ব্যবস্থা বলুন, নির্বাচনী ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায়, পুলিশ ব্যবস্থা, সব ক্ষেত্রে। এই সুযোগ, এটা হচ্ছে আমার দৃষ্টিতে সর্বশেষ সুযোগ। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। 15 বছরে কোনো রাজনৈতিক দল আন্দোলন করে আওয়ামী লীগের সাথে পেরে উঠে নাই, কিন্তু এটা ছিল অরাজনৈতিক একটা আন্দোলন। এখানে ছাত্র ছিল, পরবর্তীতে জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। তো ওদের মধ্যে একটা এই যে বৈষম্য যেটা হচ্ছে, ওরা ছিল, একটা সুযোগ পেয়েছে, ওরা মাঠে নেমেছে, পরিবর্তন আসছে। এই পরিবর্তনটাই যদি আমরা আমাদের বিচার কাঠামোতে, এখন আমাদের দেখে কি বিভিন্ন জায়গায় এই বিভিন্ন সরকারগুলো আমরা দেখেছি তাদের পছন্দসই লয়ারদেরকে বিচারপতি বানিয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পছন্দসই যিনি ভিসি বানিয়েছে বা অন্যান্য করেছে। তো এগুলো হচ্ছে যার মেধা ভিত্তিতে যদি পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, বিচার ব্যবস্থা হোক, বিশ্ববিদ্যালয় হোক, পুলিশ প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা, এগুলি যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে আমরা যে অন্ধ গলিতে ঢুকে যাব, আবার এটা বেরোয়া কঠিন। মূলত হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে প্রথমে সংস্কার করতে হবে। যেটা নির্বাচনী ব্যবস্থা, আমি তো বিভিন্ন সময়ে যে আমি নিজেই গণপরিবহনের চলাফেরা করি, ওখানে মানুষের বক্তব্য হচ্ছে যে একটা ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একজন ব্যক্তি 3বারের বেশি এমপি থাকতে পারবে না। তাহলে আমার ভিতরে যে একটা বলতে যে আমি ছাড়া কেউ নাই, এই মানসিকতা তৈরি হবে না। তখন চেঞ্জের একটা বিষয় আসবে। তাহলে আমি জব করার যে বিষয়টা, এটা আর হবে না। একটা নির্বাচনী ব্যবস্থাটা যদি আমি ঠিক করতে পারি, জাতীয় নির্বাচন, তাহলে আমার অন্যান্য যে নির্বাচনী ব্যবস্থা যেগুলো আছে, যে স্থানীয় সরকার ব্যবস্থায়, ওগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওখানে যে যোগ্যগুলো যারা আছে, এখন আমি একটা দিয়ে দিলাম, একটা পার্টির প্রতীক দিলাম, ওখানে আর কেউ আসে না। বিভিন্ন বিষয়গুলো আছে যারা দীর্ঘদিন, এটা আমার মতে রাজনৈতিক দলগুলোতে সংস্কার আসা দরকার। রাজনৈতিক দলগুলোতে কি, ওখানে আমরা যেটা ব্রিটেনে দেখি বা আমেরিকাতে দেখি বা জার্মানিতে দেখি, ওখানে নেতা নির্বাচন করে তারা, যে প্রত্যেকটা নেতা তৃণমূল থেকে, তৃণমূল, যিনি নেতৃত্ব দেবেন, ওরা কয়েকজন তার পলিসিগুলো দেন, ওখানে দলীয় নেতাদের মধ্যে ভোটাভুটি হয়, তখন বলো যে হ্যাঁ উনার পলিসিটা ভালো, তাহলে উনি দলকে নেতৃত্ব দিবেন। উনার নেতৃত্বে দল নির্বাচন করে প্রধান জিততে পারলে প্রধানমন্ত্রী হবে, না হলে পরবর্তী দিন হেরে গেলে উনি সরে যান। এভাবে নেতৃত্ব তৈরি হয়। তাহলে আমার মনে হয় এই প্রতিটা জায়গায় যদি সংস্কার না হয়, তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। এখন এগিয়ে যাওয়ার সময়, আর এখনকার যে বাচ্চারা, যে ছাত্ররা আন্দোলন করেছে, ওরা যে লক্ষ্য নিয়ে কাজ করছে, আমার মনে হয় এদেরকে সব রাজনৈতিক দলগুলো সমর্থন করা উচিত। তাদেরকে যে সংস্কারের যে সময়, এটা দেওয়া উচিত। নিশ্চয়ই আপনার কথা আমরা আরো শুনবো। একটু এস.এম. নাজির হোসেন আপনার কাছে যেতে চাই। এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, সেখানে একটা বড় অংশ জুড়ে ছিল যে বাজার ব্যবস্থাপনার জায়গায় একটা সংস্কারের কথা, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে 5 তারিখের পরে ছাত্ররা নিজেরাই বিভিন্ন বাজারে গিয়ে তারা তদারক করার চেষ্টা করেছে।
এই বিষয়টা নিয়ে আপনার একটা মানে বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে নঈম ভাই একটু আগে বিস্তারিত বলার চেষ্টা করছেন, আর আপনি যে প্রশ্নই করেছেন, আমাদের ছাত্র জনতার যে ব্যাপক ত্যাগের মাধ্যমে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী তাদেরও একটা মানে বক্তব্য ছিল রাষ্ট্র সংস্কার করবে, যেখানে বৈষম্য থাকবে না। এবং 5 তারিখের এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্ররা অন্যান্য কাজের পাশাপাশি বাজারে গিয়েও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ঠিক রাখার বিষয়ে তারা ভূমিকা রেখেছেন এবং এখনো তাদের কার্যক্রম চলমান। তবে আমরা যেটা দেখেছি, আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার যেটা বলার সেটা হলো যে আমরা যখনই বলছি মানুষ কষ্টে আছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মানুষের মানে অসহনীয় একটা অবস্থার সৃষ্টি হচ্ছে, সেই সময়টাতে সরকারের যারা নীতি নির্ধারক তারা এই কথাগুলিকে আমলে নেন নাই। তারা এগুলিকে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যেটা ব্যবসায়ীরা বলতেন তার থেকে আর এক ধাপ এগিয়ে গিয়ে তারা সরকারের কর্তা ব্যক্তিরা এই বিষয়গুলোকে তুলেছেন। যার কারণে আমরা যখনই এই কথাগুলো তোলার চেষ্টা করছি, এই কথার কোনো ধরনের মানে রিমেডি দেওয়ার চেষ্টার পরিবর্তে ব্যবসায়ীরা যে কথাগুলি বলেছেন সেগুলাকে আমলে নিয়ে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যার কারণে ওই যে সরকার ব্যবসায়ী বান্ধব, এবং আপনি ধরেন আন্দোলন পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী যখন ব্যবসায়ীদের সাথে আলাপ করলেন, তখন আমাদের ব্যবসায়ীরা এক সুরেই বললেন যে আপনি আজীবন আমরা আপনার সাথে থাকবো। এরকম কথাগুলি কিন্তু আমরা শোনার কারণটা হলো তাদের যে মানে সুযোগ বা সুবিধা দেওয়ার কারণে কৃতজ্ঞতা বোধ থেকে তারা এগুলো করেছেন। আমরা আশা করছিলাম রাষ্ট্র সেখানে মানে জনগণের প্রতি এটা মানে কি বলে সুষ্ঠু আচরণ করবে, ন্যায় আচরণ করবে, সেই আচরণগুলো দেখা যায় না। যার কারণে এক পক্ষীয় একটা মানে বিষয়গুলো চলে আসছে, যেটার কারণে খুব সাধারণ মানুষের ভিতরে ক্ষোভটা তৈরি হয়ে আছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য কিন্তু শুধুমাত্র বড় লোকরা নিবে তা কিন্তু নয়, সব মানুষের জন্য। তো সব মানুষ কষ্টে ছিল, সব মানুষ অসুবিধাগ্রস্ত ছিল। একটা শ্রেণীর মানুষ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে সবগুলি লুটপাট করে সরকারের যাবতীয় সুবিধা লুটে নিয়ে তারা কিন্তু মানুষকে ফতুর করে দিয়েছেন। এবং আমরা এই সময়টাতে শুনতেছি কারওয়ান বাজারের মতো বাজারে প্রতিদিন 2 কোটি 2.5 কোটি টাকা পর্যন্ত এক মন্ত্রীকে দেওয়া লাগতো। এই টাকাটা তো জনগণের পকেট থেকে গেছে, যার কারণে আজকে 30 টাকার আলু আমাদেরকে 65-70 টাকা দিয়ে নিতে হচ্ছে। এগুলো তো তারাই ফসল। এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে অনেকগুলি পণ্যের দাম হঠাৎ করে দাম কমে গেল, চাঁদাবাজি বন্ধ, অধিক যে কস্ট গুলা ছিল সেগুলো কমে গেছে, এগুলোর কারণে কমে গেছে। তো এই যে হঠাৎ করে যে বিভিন্ন পণ্যের দাম কমে যাওয়া, এটার আরো কি রহস্য থাকতে পারে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম পালাবদল এবং সংস্কার নিয়ে। দর্শক, আমাদের সঙ্গে 2জন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা এই পর্যায়ে একটু যেতে চাই SM নাজির হোসেন, আপনি বিরতির আগে যে কথাটা বলছিলেন যে হঠাৎ করে বিভিন্ন পণ্যের দাম কমে গেছে, আপনি কি মনে করেন এটার আসলে কি কারণ? না, ওইটা যেটা আমরা মনে করি আসলে হঠাৎ করে যে 5 তারিখের পরে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম যে বেশ কয়েকদিন কিন্তু অনেকগুলি পণ্যের দাম কমে গেছিল। এটার মূল কারণ হলো যে তারা যেটা বলছিল স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি অথবা তার পরিবহন কষ্ট, এই সমস্ত বিষয়গুলো অনেকগুলো কমে গেছিল। এবং অনেকের ভিতরে ব্যবসায়ী যারা আসলে অপরাধের সাথে যুক্ত, তারাও অনেকে চিন্তা করছে যে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। তখন তারা অনেকে ভীত ছিল, যেটার কারণে তারা চেষ্টা করছে আসলে প্রাইসটাকে মানে ডাউনে রাখার জন্য। ওই কারণে কিন্তু দামটা মানে কমে গেছিল। কমে যাওয়ার পরেই আপনি ধরেন তার মানে 1 সপ্তাহ পার না হইতে আবার দেখা গেল কিছু কিছু পণ্যের দাম আবার ঠিক আগের জায়গায় চলে যাচ্ছে। তো এটার কারণ হলো যে যেহেতু সেনাবাহিনী ওখানে যায় নাই, ছাত্ররা গেছে বা অন্যান্য যারা আছে তারা গেছে, তো যাওয়ার পরে মানে তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তখন তারা কিন্তু আগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই মানে চলে গেছে, যার কারণে চালের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সবজির কিছু কিছু আইটেমের দাম বাড়ছে, ডিমের দাম বাড়তেছে। তো এই জিনিসগুলো তারা করে আসছে। তো এটা হলো যে আমরা যেটা দেখছি আসলে ব্যবসায়ীরা তাদের স্বভাবগত যে অভ্যাস, তার অতি মুনাফা, তাকে বড় লোক হওয়ার ধান্দা,
এই বিষয়গুলিকে তাদের মাইন্ডে সেট হয়ে আছে, মাইন্ডসেট। এক্ষেত্রে এই যে শিক্ষার্থীদের যে তদারকিটা, এটা আসলে কতটুকু কাজে আসছে বা এটা শিক্ষার্থীদের তদারকিটার ক্ষেত্রে আমরা যেহেতু আমরা তদারকির সাথে যুক্ত থাকি, সেই ক্ষেত্রে আমাদের কাছে এটা মনে হয় যে ব্যবসায়ীরা বিরক্ত, প্রকাশ করতে পারে না, যেহেতু শিক্ষার্থীরা কিন্তু এখন আন্দোলনের মূল চালিকা শক্তি। তো তারা যাচ্ছে এবং অনেক গ্রুপ, তাদের ভিন্ন ভিন্ন গ্রুপ সেখানে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো আসলে মানে তদারকির জায়গা শুধুমাত্র ওই ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু নয়। এখানে যারা মানে পাইকারি ব্যবসায়ী, আমদানিকারক যারা আছেন, তাদের পর্যায়ে মনিটরিংটা দরকার। তো ওই একটা জায়গায় একটা টায়ার যদি মনিটরিং হয়, তাহলে কিন্তু এটার রেজাল্টটা কিন্তু আসবে না। আর শিক্ষার্থীরা আসছে নতুন ভাবে, তারা অনেকেই স্কুল কলেজে পড়াশোনা করতো, তাদের কাছে অনেকের কাছে মেসেজগুলো নাই। তারা জানে দাম বাড়তেছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, এই বিষয়গুলো জানে, কিন্তু আসলে কি কারণে বাড়তেছে সেই বিষয়গুলো অনেকের কাছে অজানা। ওই কারণে, যার কারণে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে বারবার তুমি এত নিতে পারবা না, এত করতেছো কেন, এই বিষয়গুলো। কিন্তু ওখানে তো কতগুলো টেকনিক আছে, যে ধরো সে কি দাম নিচ্ছে, তথ্যটা যাচাই করে দেখার বিষয়গুলি আছে। অথবা তারা যে অত্যাধুনিক উপায়ে যে মানুষকে প্রতারিত করে, এই বিষয়গুলো টেকনিক সম্পর্কে অনেক শিক্ষার্থী নাও জানতে পারে বা জানার সুযোগগুলো কম। তো ওইটা যদি জানতে পারতো, ওইটা যদি থাকতো, তাহলে কিন্তু অনেক বেশি ইয়ে হতো। ওই যে আমরা যেটা বলছি বারবার, একটা টায়ারে যদি আপনি মনিটরিং করেন, সেটা রেজাল্ট আসবে না। এখানে একদম ওই আমদানিকারক, উৎপাদক, মানে ক্রিয়েটিভ বড় ব্যবসায়ী, এই খুচরা ব্যবসায়ী, তারপরে এই কয়েকটা টায়ারে যদি ধরেন তারা সমন্বিতভাবে করে, তখন কিন্তু এই কাজটা অনেক বেশি রেজাল্ট। নিশ্চয়ই আপনার কথা আরো শুনবো। মোস্তফা নঈম, উনি যে কথাটা বলছিলেন, এই যে শিক্ষার্থীরা বাজারে তদারকি করতে যাচ্ছে, কিন্তু আমরা 5 তারিখের পরে তাদের নানা জায়গায় তাদের অনেকগুলো কাজ দেখলাম। যেমন তারা ট্রাফিক ব্যবস্থাপনায় ছিল, সৌন্দর্য বর্ধনে ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যেখানে অনিয়ম দুর্নীতি হচ্ছে সেখানে যাচ্ছিল। শিক্ষার্থীদের এই তাদের যে তৎপরতা, তাদের যে তারা বলছে যে এটা একটা সংস্কারেরই একটা অংশ, মানে সংস্কারের যে তারা দাবি জানাচ্ছে সেটারই একটা অংশ। এটা আসলে আপনি কিভাবে দেখছেন? না, শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ বা বাজার মনিটরিং বা অন্যান্য জায়গায় যেগুলো কাজ করছে, তাদের কাজ ছিল না। কিন্তু এটাকে আমি বিপ্লব বলি। এটার পরে হঠাৎ করে পুলিশ ছিল না, ট্রাফিক পুলিশ নেই, সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলোর মেয়র নির্বাচনী ব্যবস্থার কারণে ওরা সবাই পালিয়ে চলে গেছে। তখন এই শহরটা পরিষ্কার রাখবে কে? ছাত্ররা মনে করেছে শহরটা আমার, এটাকে পরিষ্কার রাখতে হবে। তারপর হচ্ছে ট্রাফিক ব্যবস্থার মধ্যে ওরা যে শৃঙ্খলভাবে গাড়ি নিয়ন্ত্রণ করেছে, এটা আমি দেখেছি অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে সাপোর্ট করেছে। তারপর ওরা যে কাজ করতে দেখলাম যে আশেপাশে মানুষ, ওরা দুপুরে ডিউটি করছে, সকালে করছে, সন্ধ্যা করছে, মানুষ স্বতঃস্ফূর্ত তাদের পানীয় খাদ্য মুখ সমুখ দিয়ে সাহায্য করেছে। এটা তাদের কাজ ছিল না। কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার ফোর্স ছিল না বা অন্যান্য যে যারা কাজ করার ওরা ছিল না, দেখে ওদেরকে কাজ করতে হয়েছে এবং শহরটা ওরা পরিষ্কার করেছে বাচ্চারা। তো এটা ভালো দিক। কিন্তু আমার মনে হয় কি, এই যে বিভিন্ন সংস্কার এরা করেছে, এটা করার তো কথা যে ট্রাফিক ব্যবস্থা ওরা যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে চালিয়েছে, আমাদের ট্রাফিক কিন্তু পারে না। হ্যাঁ, আর রাস্তাঘাটের মধ্যে যেটা নাজের ভাই বলেছে জিনিসপত্রের দামের বিষয়, ওইটা হচ্ছে যে এই যে বিভিন্ন গ্রুপের যে চাঁদা নেওয়া, ওগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল। এই যে চট্টগ্রাম শহরে যতগুলো পরিবহন চলে, টেম্পো চলে, অমুক চলে, এগুলো আমি জিজ্ঞেস করেছি, বলে দেন এখন আমাকে কোথাও টাকা দিতে হয় না, না পুলিশ না ঘাটে ঘাটায়। তাহলে এই ব্যবস্থাটা আমরা আগে পারি নাই কেন? এটা আমাদের পারার কথা ছিল, ওদের তো করার কথা ছিল না। কিন্তু ছাত্ররা 18 সালে এই ছাত্র আন্দোলন, যারা নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছিল ঢাকাতে, ওই বাচ্চারা তো আজকে এই সারা দেশে হয়েছে বৈষম্য। হ্যাঁ, সারা দেশে যেটা হয়েছে, সেই 18 সালের বাচ্চারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার মনে হয়। কারণ ওরা ওখান থেকে শিখেছে কিভাবে করতে হয়। এই যে একটা অরাজনৈতিক বিপ্লবের পরে এখন যারা এগুলো করছে, বাজার মনিটরিং করার দায়িত্ব বাচ্চাদের না। এটা নাজির ভাই বললো যে ওরা একটা টায়ারে গিয়ে করছে শুধু। তো ওদের তো এগুলো আমরা যদি আগে থেকে করে আসতাম বিভিন্ন বিষয়গুলো, তাহলে বাচ্চাদের ওখানে যাওয়ার কথা না। ওরা স্বতঃস্ফূর্ত ভাবে গেছে, জিজ্ঞেস করতেছে, ও তো তারা সবগুলো বিষয় জানে না। কিন্তু তারপর যাওয়ার পরে অনেক ব্যবসায়ী নাখোশ হচ্ছে, ওটাও বিষয় ঠিক, জিনিসপত্রের বিষয়গুলো।
তো বাচ্চাদেরকে আমার মনে হয় কি এই বাচ্চাদেরকে বিভিন্ন গ্রুপ করে বিএনসিসি বা রোভার স্কাউট এদের সাথে আমার ট্রাফিক ব্যবস্থার সাথে তাদেরকে ইনভলভ করে তার রাষ্ট্রের প্রতি দায়িত্ব যেটা এইটা আমি আর একটু বিস্তারিত কথা বলবো, কারণ হচ্ছে এই তারুণ্যকে আসলে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে আপনার মতামত শুনবো। আমাদের আরো একটা বিরতি নিতে হবে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম পালাবদল এবং সংস্কার নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমরা আবার একটু যেতে চাই সিনিয়র সাংবাদিক এস মোস্তফা নঈম আপনার কাছে। আপনি এই যে আমরা বিরতির আগে আপনি বলছিলেন যে তরুণদের এই যে বিভিন্ন কাজে যে তারা অংশ নিয়েছে, এই তারুণ্যকে আসলে কি মানে বিভিন্ন ক্ষেত্রে কি আসলে কাজে লাগানোর কি সুযোগ আছে এই মুহূর্তে? না, বা কিভাবে লাগানো সেটা যায়? আছে মানে ওরা তো আমাদের আগামী দিনের বাংলাদেশ। তো এদেরকে তো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যদি আমি যে রাষ্ট্র যদি ব্যবহার করতে জানে, তাহলে রাষ্ট্রের প্রতি তার দায়িত্বশীলতাটা বাড়বে। সেটা হচ্ছে যেমন আমাদের ট্রাফিক ব্যবস্থার মধ্যে এমনি মাঝে মধ্যে বিএনসিসি বা রোভার স্কাউট এরা কাজ করে। তারপরে যে মনিটরিং কথা যেটা বলেছে, উনি বলে যে একটা টায়ার ইউজ হচ্ছে, তাহলে অন্য জায়গায় তাহলে ওখানে এই আমরা যদি গ্রুপ করে বলি, ওটা তো পলিসির ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয় বেরা যদি করতে পারে রাষ্ট্র মিলে, তা আমাদের হচ্ছে ওদেরকে যদি ইনভলভ করা যায় তাহলে ওরা শিখবে। রাষ্ট্র ওরা যেহেতু রাষ্ট্র যেহেতু ওরা চালাবে, হ্যাঁ, তাহলে ওদেরকে যদি শিখা হয় তাহলে ওরা একটা জিনিস সে জেনে নিল যে কোন জায়গায় কি হয় না হয়। এখন এই যে বাচ্চারা যাচ্ছে বাজার মূল্য তো সবগুলো জানে না, তারপরও যে ট্রাফিক ব্যবস্থা ওরা যে শৃঙ্খলাটা মেনটেন করেছে, এটা কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ পারে না, কারণ ওখানে একজন থাকে ট্রাফিক পুলিশ। এখন বাচ্চারা 8-10 জন করে থাকে, ওরা করেছে। কারণ ওই সেই জায়গায় যদি আমরা বিএনসিসি বা রোভার স্কাউটকে আমরা ব্যবহার করাতে পারি, আমাদের যদি করা হয়, তাহলে আমাদের যেটা দীর্ঘদিনের প্রচলিত নিয়ম, গাড়ি থেকে বিভিন্ন গ্রুপে টাকা নেওয়া, এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা বন্ধ হলে ওইটা সামগ্রিক একটা অর্থনীতির উপর ভালো হবে। বাজার ব্যবস্থা যেটা দামের কথা বললো, এই যে আমি যদি 2000 পণ্য ওখানে কৃষি পণ্য উৎপাদন হয়, ওখান থেকে চট্টগ্রাম শহরে আসতে তাদেরকে দফায় দফায় বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় বিভিন্ন গ্রুপকে। ওইগুলো না দিলে বাজারে পণ্যের দাম তেমন একটা বাড়বে না। এমনি অটোমেটিক্যালি আন্তর্জাতিক প্রক্রিয়ার কারণে যেটা বলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে অনেক কিছু বেড়ে যায়। এই যে বাচ্চারা যদি বাচ্চাদের বিভিন্ন কলেজের বিএনসিসি রোভার স্কাউটকে যদি আমি বিভিন্ন ভাবে টাইম ওয়াইজ তাদেরকে ব্যবহার করা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো, কারণ ওরাই রাষ্ট্র চালাবে আগামীতে, বাংলাদেশ ওদেরই। নিশ্চয়ই। আমরা একটু এস এম নাজির হোসেন আপনার কাছে যেতে চাই। এই যে আপনি আগে আলোচনায় বলছিলেন যে সরকার আসলে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া, আসলে কোন কোন জায়গায় নজর দিলে এই সুবিধাগুলো মানে যেগুলো অনৈতিক সুবিধা দিয়ে ব্যবসায়ীদের আসলে স্টাবলিশ করা, এই জায়গাটা একটু জানতে চাই। না, ওইটা হলো যে আসলে সুবিধা তো দিচ্ছে, সুবিধা নিচ্ছে, এটার মূল কারণ হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেটা বলছে রাষ্ট্র সংস্কারের কথা। আপনি ধরুন খুব রিসেন্ট যে মানে সংসদটা পদত্যাগ করা হলো অথবা বাতিল করা হলো, ওখানে দেখেন যে আপনি 300 জন সদস্যের মধ্যে 199 জনই হলো ব্যবসায়ী যারা ডিক্লারেশন দিচ্ছে। আপনি যে পার্টির সাথে কোনো কন্ট্রিবিউশন করে নাই, মাঠে ঘাটে ছিল না, সেই টাকা দিয়ে নমিনেশনের সময় নমিনেশনটা নিচ্ছে। সে কেন আসতেছে? আসার মূল কারণটাই হলো সে চিন্তা করছে আমি যদি ক্ষমতাসীন দলের এমপি হয়ে করতে পারি তাহলে আমার জন্য ব্যবসা করাটা খুব ইজি। কারণ হলো আমি তখন এনবিআর বলেন, কাস্টম বলেন, ব্যাট বলেন, অন্য যেগুলি আছে এগুলো তো আমার জন্য ফ্রি। তার বাইরে আদার যে বিষয়গুলি আছে, ব্যাংক থেকে লোন নেওয়া, গভর্নমেন্টের অন্য প্রণোদনার সুবিধাগুলো নেওয়া, সবগুলো সুবিধা খুব ইজি হয়। তো যার কারণে এটা একটা প্রতিযোগিতা ছিল কে কিভাবে এমপি হতে পারে অথবা ক্ষমতাসীন গভর্নমেন্টের দলীয় নেতা হতে পারে। নেতা হওয়ার জন্য কিন্তু একটা প্রতিযোগিতা ছিল। এইগুলোতে এখানেই কিন্তু সংস্কারটা দরকার। সুবিধাগুলো এই জায়গা থেকে, যেমন যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী সরকার দলীয় মানে পৃষ্ঠপোষকতা ব্যবসা বাণিজ্য করছে, তারা দেখা গেল যে ব্যাংক তারা নিয়ে গেছে, সরকারি প্রণোদনার অর্থ তারা নিয়ে গেছে। গভর্নমেন্ট কোভিড বলেন অন্য কোনো যে কোনো বিষয়ে যখনই কোনো প্রণোদনা দিয়েছে তারা আগে থেকে লুটপাট করে নিয়ে গেছে। ইভেন কোভিডের সময় আমরা দেখছি যে তৎকালীন সরকার শ্রমিকদের জন্য একটা প্রণোদনা দিয়েছিল, তাদের বেতন দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটা অর্থ দেওয়া হয়েছিল।
ওই টাকা সরকার চিন্তা করছিল যে শ্রমিকের অ্যাকাউন্টে দিবে, তারা বলছে না, এটা আমাদের পকেটে দিতে হবে। তো এরকম কাহিনীগুলো তো আমরা দেখছি। তো এগুলোর কারণে এগুলোর এফেক্টটা কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে নেতিবাচক হিসেবে চলে আসছে, যার কারণে ব্যবসার যে স্বাভাবিক ট্রেন্ড এটা কিন্তু থাকে নাই। তখন কিন্তু বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীদেরকে শোষণ করছে, এবং যেটার কারণে আমরা খুব রিসেন্টলি যেটা দেখলাম, ওই যে আমরা একটু প্রতিবাদও করেছি, সেটা হলো কমিশন এজেন্ট প্রথা। আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জে এই প্রথা, মানে এরকম কতগুলি কঠিন কঠিন রোগে আক্রান্ত কিন্তু ব্যবসায়ী সেক্টর। মধ্যস্বত্বভোগীদের আস্তানাটা এত ব্যাপক হয়ে গেছে, যারা রিয়েল ব্যবসায়ী তারা কিন্তু চেনে নাই, অদৃশ্য কতগুলি শক্তি এখানে যুক্ত হয়ে গেছে। তারা এসে মূল যে বিষয়গুলা, এই যে নইমে একটু আগে বলার চেষ্টা করছিল 2000 থেকে পণ্য আসবে, সেই পণ্য ওখানে 10 টাকা, চিটাগাং শহরে এসে 70 টাকা হয়ে যাচ্ছে। তার কারণ কি? এখানে দাদন ব্যবসায়ী আছে, এখানে মধ্যস্বত্ব আরো অনেকগুলো ব্যবসায়ী আছে, তারপর চাঁদাবাজি আছে। তো এইগুলো কিন্তু যখনই ভোক্তার কাছে যাচ্ছে, কোথায় 10 টাকার কোথায় 70 টাকা, মধ্যখানে বিশাল অঙ্কের একটা ফারাক। এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু এই সুবিধাগুলো নিল প্রশাসন দলীয় যে সুবিধা সবগুলোকে ব্যবহার করে তার জন্য, যার কারণে ব্যবসায়ীদের মধ্যে গুটি কয়েকে কিন্তু এই সুবিধাগুলো নেওয়ার কারণে আজকে ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা বলছি বড় বৈষম্য হয়ে দাঁড়িয়ে গেছে। ব্যবসাটা কিন্তু এখন ব্যবসা নাই। এই যে ওরা বৈষম্য বিরোধী আন্দোলন বলতেছে, আমি তো বলবো যে এখানে বৈষম্য বিরোধী যে কার্যক্রমগুলি হচ্ছে সমাজের অন্যান্য সেক্টরের থেকে বড় বেশি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার 2-1 জন ব্যবসায়ী কর্পোরেট গ্রুপের এত আগ্রাসন, এটা কিন্তু আগে দেখা যায় নাই। আপনি চালের বাজার বলেন, ডালের বাজার বলেন, আটা ময়দার বাজার বলেন, আপনি প্রত্যেকটা জায়গায় 2-1 জন হোল সেক্টরটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই যে বাজার ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আরেকটা বিরতি নিব। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবে একটু পর। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। পালাবদল এবং সংস্কার নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন 2 জন অতিথি। আমি আবার একটু সিনিয়র সাংবাদিক মোস্তফা নঈম আপনার কাছে যেতে চাই। এই যে সংস্কারের কথা বলছি আমরা, আসলে কোন কোন জায়গায় আসলে জরুরি সংস্কার দরকার, যেখান থেকে আসলে মানুষ স্বস্তি পাবে? সংস্কার তো রাষ্ট্র পুরো ব্যবস্থায় সংস্কার করতে হবে। আপনি এখানে নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক আছে, আইন খাতে, জুডিশিয়াল খাতে সংস্কার করতে হবে। মানে গত 15 বছরে এখানে তো কোনো ইনস্টিটিউশন রাখে নাই, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং প্রতিটা ক্ষেত্রেই আমি শুরুতেই বলেছিলাম যে এরা যে সংস্কারের কথা বলছে, রাজনৈতিক দলগুলো এদেরকে সংস্কার করার জন্য সহযোগিতা করা উচিত। এখানে আপনি স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, কোথায় কোনে, তারপরে অর্থ খাত বলেন, প্রত্যেকটা খাতেই তো নষ্ট করে ফেলেছে। প্রত্যেকটা খাতেই সংস্কার দরকার। এবং আমি বর্তমান চলমান যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের যে কর্ম, তারা যে বলেছে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এই রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের জন্য তাদেরকে সহযোগিতা করা উচিত। পুরো ব্যবস্থাটাই সংস্কার করা উচিত। এইটার থেকে যদি আমরা পিছলে পড়ে যাই, তাহলে আমরা ওই যে প্রথমে বলেছিলাম যে অন্ধগলিতে ঢুকে যাব, সেদিন হবে। এটা হচ্ছে সর্বশেষ সুযোগ। প্রত্যেকবার সুযোগ সবসময় আসে না। এখন যে মানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যেই জায়গাগুলোতে হাত দিয়েছে, এইটার ভিত্তিতে আপনি পুরো সংস্কার নিয়ে কতটা আশাবাদী? না, সেটা হচ্ছে যারা কাজ করছে ওরা চেষ্টা করতেছে। কারণ 15 বছরের যে বিগত সরকার তো তাদের মেকানিজম করে অনেক কিছু রেখে গেছে, এদের সেট আপ করা আছে, ওগুলো তো চেঞ্জ করে রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। কিন্তু পর্যায়ক্রমে তারা করবে, যেটা আমি বলেছি যে ওনারা করবে। ওনাদেরকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করা উচিত। প্রথম সংস্কার যে নির্বাচনী ব্যবস্থাটা সংস্কার করা উচিত, তারপর হচ্ছে বিচার ব্যবস্থাটা সংস্কার করা উচিত। পুলিশ প্রশাসন ওর নিজের মতো করে, যেখানে রাজনৈতিক লাঠিয়ালাতে যাতে না হয়। আর হচ্ছে যে প্রশাসনে যারা আছে এই জায়গাগুলি নির্বাচনী ব্যবস্থা সহ এগুলো করলে পর্যায়ক্রমে বাকিগুলো হয়ে যাবে। নিশ্চয়ই। এস এম নাজির হোসেন, বাজার ব্যবস্থাপনা সংস্কারের জায়গাটা যদি আপনি আপনার মতামতটা যদি বলেন। না, এটা আসলে ঠিক। সংস্কার নঈম ভাইয়ের সাথে আমি একসাথে বলবো। সেটা হলো যে আসলে মানে উনি তো সংস্কারের অনেকগুলি কথা বলছেন। আপনি বাজার সংস্কারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, মানে আমাদের কাছে যেটা মনে হয়, ওই যে উনি যে পয়েন্টগুলি বলছে, এগুলো সংস্কার না হলে কিন্তু রেজাল্টটা পাওয়া যাবে না। যেমন ধর আমাদের এখানে আইন, বিধিবিধান সবকিছুই আছে,
কিন্তু প্রশাসন লাঠিয়াল বাহিনীর মতো কাজ করছে, মানে ব্যবসায়ীদেরও নিয়ম তারা চোখে দেখে নাই। ওইখানে আমরা যখন ব্যবস্থা নিতে বলছি সেটা করে নাই। তো সেই জন্য প্রথম যেটা দরকার আইনের প্রয়োগ, আইনটা যেন যথাযথভাবে প্রয়োগ হয়। আরেকটা জিনিস হলো যে সংস্কারের ক্ষেত্রে বেশি যেটা দরকার, এই যে উড়ে এসে জুড়ে বসার মতো যে ব্যবস্থাগুলি, ব্যবসায়ীরা এসে সারা জীবন ব্যবসা করবে, ইলেকশনের সময় নমিনেশনটা কিনে নিয়ে করবে। আমরা তো পলিটিক্যাল লিডারদের কাছে লিডারশিপ মতো আচরণ তারা প্রত্যাশা করি। একজন ব্যবসায়ী এসে তো ব্যবসার জন্য এখানে আসতেছে। তো এই যাত্রাগুলি কিন্তু আসলে রদ করতে হবে, এবং একই সাথে ব্যবসার যে কতগুলি মানে মারাত্মক ব্যাধি, ওই যে আমি যেটা বললাম কমিশনে যান মধ্যস্বত্বভোগীদের কারসাজি, তারপর স্লিপ ব্যবসা, এই যে মধ্যস্বত্বভোগীদের যে কারসাজিগুলি আছে, যে ধরনের কারবারগুলি আছে, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে চাইলেই কিন্তু সম্ভব, বিদ্যমান আইনেও সম্ভব। প্রবলেম হলো আপনি আন্তরিকতা দিয়ে এই কাজগুলি করতেছে কিনা। আমরা যেরকম দেখছি ব্যবসায়ীরা মানে ব্যবসার ক্ষেত্রে বাধা বলার আগে প্রশাসন আগে থেকে বলে দিচ্ছে এখানে প্রবলেম। আর এটা তো যার প্রবলেম সেই বলবে। আপনি যে প্রশাসনে কর্মকর্তা হয়ে, আপনি সরকারি কর্মকর্তা হয়ে আপনি কিভাবে বলেন, এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। যার যার জায়গায় থাকে কিন্তু সেই সুযোগগুলো দিতে হবে, এবং চর্চাগুলি সুশাসনের যে চর্চাগুলি দরকার, গণতান্ত্রিক যে চর্চাগুলি দরকার, সেগুলো যেন প্র্যাকটিসটা সবাই করতে পারে। মানুষ যেন মানুষের মতো মর্যাদা পায়। মানে সর্বশেষ আমি বলবো যে এই কয় বছর আমরা দেখছি যে মানুষ তার মর্যাদাটুকু পায় নাই, মানুষকে মূল্যায়ন করা হয় নাই। সে বাংলাদেশের নাগরিক, এটা কিন্তু তাকে দেখানো হয় না। সরকারি কর্মকর্তাদের আচরণ দেখে মনে হয় যে সে দেশের মালিক। এই যে চর্চাগুলি, এগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। এটার জন্য সব দিকেই করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। মানে মানুষ সব জায়গায় যাতে স্বস্তি পায়, যে নাগরিক হিসেবে তার যতটুকু প্রাপ্য সেটুকু যেন পায়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সময় থাকলে হয়তো আরো আলোচনা করা যেতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।